আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের রসায়নের চ্যাপ্টার 5 যেটা রাসায়নিক বন্ধনের লেকচার 5 করব। সো এটা হচ্ছে আমাদের বেসিক প্লাস সিকিউ সলভিং এর সর্বশেষ লেকচার। এরপরে শুধু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন দেওয়া হবে আলাদাভাবে। তো দেখো আমরা হচ্ছে ক্লাসটা করতে থাকি। ফার্স্টেই ঢাকা বোর্ড 2023। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা এইটা পর্যন্ত সলভ করছিলাম, তোমাদের যতটুকু মনে আছে মনে থাকলে বুঝতে পারবো। তো এটা দেখো গ নাম্বার যেটা 2 নং অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বসে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়াটা তুমি এমনিতেই পারো। এটা ক্যালসিয়াম ক্লোরাইড না? সো ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমি ওই যে বেসিক ক্লাসেই দেখাইছিলাম এটা কেমনে বন্ধন গঠন করে। তো এটা পারবা, এটা আয়নিক বন্ধন, কারণ এটা ধাতু এটাও ধাতু। তো এটা তোমরা পারবা, এটা পারবা। যেটা পারো না ওইটাই হচ্ছে আমাদের করানো উচিত। সো এখানে আসো, এই যে এটা দেখো বসে SO3 সালফার ডাইঅক্সাইড। এইটার অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম নাকি 2 এর নিয়মের মধ্যে কোনটা প্রযোজ্য? অষ্টক নিয়ম নাকি 2 এর নিয়ম প্রযোজ্য, এটাই কোয়েশ্চেন। এটা আছে অষ্টক নিয়ম, একটা 2 এর নিয়ম। আশা করি তোমরা এগুলা ভালো করেই জানো। তো এই যে এটা আমরা সলভ করতে পারি, সো 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? যুক্তি সহ বিশ্লেষণ করো। সো দেখি, ফার্স্ট অফ অল দেখতে হবে এই যে সালফার ট্রাইঅক্সাইড, এটা আসলে কি বলো? এটা আসলে কি টাইপের যৌগ? এখানে দেখো সালফার সাথে আছে অক্সিজেন। তো সালফার হচ্ছে একটা অধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। তাহলে আমরা জানি অধাতু এবং অধাতু মিলে কি টাইপের যৌগ গঠন করে? অধাতু এবং অধাতু মিলে হচ্ছে আমাদের সমযোজী যৌগ গঠন করে। তাহলে এটা যে সমযোজী যৌগ, এটা আমরা বুঝতে পারছি বা জানি, ঠিক আছে? সো আমরা কি করব? আমরা হচ্ছে এটার বন্ধন গঠনটা পুরোটা লিখব আর কি, কেমনে বন্ধন গঠনটা করছে। তো ফার্স্টে দেখো সালফারের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 16টা তোমরা জানো, এবং সালফারের যোজনী হইতে পারে 2, 4, 6। দেখো এই সালফারের যোজনী কত? 2, 4, 6। অক্সিজেনের যোজনী কত? 2। তো তুমি দেখো এই দুইটার মধ্যে কমন সর্বনিম্ন যোজনী কত, মানে কমন যোজনী কোনটা? মনে করো অক্সিজেনের যদি 4 যোজনী হইতো তাহলে তো কমন হইতো 2 আর 4, তখন আমরা সর্বনিম্নটা নিতাম। বাট এখন তো অক্সিজেনের শুধু 2। তো তুমি দেখো কমন যোজনী কত? 2 না? তারা হচ্ছে 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। তারা হচ্ছে কটা করে ইলেকট্রন শেয়ার করবে? 2টা করে। তাহলে এই যে প্রথম শক্তি স্তরে 2টা, সালফারের তো 16টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে করে 8টা। এই যে 8টা দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এইবার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো তুমি কিভাবে দিবা, ওইটা হচ্ছে মেইন ম্যাটার। ওইটা ম্যাটার করে যে তুমি কিভাবে দিবে, এটা ব্যাপারটা বুঝছো? কিভাবে দিবা ওই জিনিসটাই ম্যাটার করে। সরি, কি হইল? আমি তো এটা লক করলাম। তো এই যে তৃতীয় শক্তি স্তর আসছে, এবার তৃতীয় শক্তি স্তরে কিভাবে দিবা বলো? তুমি আমাকে বলো কিভাবে দিবা। যেহেতু এদের সর্বনিম্ন সাধারণ যোজনী 2 ছিল, দ্যাট মিনস এরা 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। কারণ দেখো এই যে অক্সিজেনটা সালফারের সাথে যুক্ত হইতেছে, তার অষ্টক পূরণের ক্ষেত্রে 2টা ইলেকট্রন প্রয়োজন, তার যোজনীয় 2, তারা 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। তো সালফারের যে বাকি 6টা ইলেকট্রন আছে, দেখো টোটাল 16, 10টা দিয়ে দিছি অলরেডি এই 2টা শক্তি স্তরে। বাকি 6টাকে আমরা এইভাবে দিব। কিভাবে দিব? এই যে এইভাবে, লাইক আমরা জুড়ায় রাখবো, সিঙ্গেল ভাবে দেওয়ার দরকার নাই, কজ এখানে 2টা করে ইলেকট্রন শেয়ার হবে। এবার অক্সিজেন এটার সাথে যুক্ত হবে। অক্সিজেনের প্রথম শক্তি স্তর হচ্ছে এইটা। প্রথম শক্তি স্তরে অক্সিজেনের কটা ইলেকট্রন থাকে? প্রথম শক্তি স্তরে অক্সিজেনের ইলেকট্রন থাকে 2টা দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের ইলেকট্রন কটা থাকে? দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের ইলেকট্রন থাকে আমরা যতদূর দেখছি 6টা, কজ টোটাল ইলেকট্রন 8টা। তো দ্বিতীয় শক্তি স্তর তুমি এইভাবে দিবা। তো মেইন যে দেখো টোটাল 6টা ইলেকট্রন আছে, এর মধ্যে 2টা ইলেকট্রন শেয়ার করবে। এই 2টা ইলেকট্রন আগে দিয়ে দিবে এখানে, যে 2টা ইলেকট্রন শেয়ার করছে। বাকি থাকে কটা? 4টা। এই যে এই 2টা, এই 2টা। দেখো তাহলে অক্সিজেনের আমার টোটাল ইলেকট্রন 8টা দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং 2টা শেয়ার করছে, মানে 2টা ভেতরে দিছি। সেম ভাবে এই জায়গাটাতে হবে। এই যে অক্সিজেন, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কটা? 2টা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টা। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 4টা, এবং এগুলা 6টা। এগুলা কেমনে থাকবে? 2টা এখানে শেয়ার করবে, 2টা ভেতরে থাকবে, আর বাকি 4টা হচ্ছে বাইরে থাকবে, ঠিক আছে? তো অক্সিজেনের টোটাল ইলেকট্রন 8টা, গুণে দেওয়া হয়েছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর শেষ শক্তি স্তরে 6টা, এই যে শেষ শক্তি স্তরে 6টা আছে। তো এই এখানেও আরেকটা অক্সিজেন। তো এইখানে সেম, দেখো সব কিছু সেম, 2টা ইলেকট্রন দিলাম। এবার দ্বিতীয় শক্তি স্তরটা দিব। সো এই যে আমি দ্বিতীয় শক্তি স্তরটা দিছি। সো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে
দুইটা হচ্ছে ভেতরে শেয়ার করবে, বাকি 4টা বাইরে থাকবে, এটাই তো নিয়ম। তো এইটা হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইডের ডায়াগ্রাম, চিত্র আর কি। এইভাবে সে হচ্ছে বন্ধন গঠন করে। তো এটা যদি ডায়াগ্রাম হয়, এবার কথা হচ্ছে এটা অষ্টক নিয়ম নাকি 2-এর নিয়ম মানছে, এটাই তো মেইন ব্যাপার। এটা অষ্টক নিয়ম নাকি 2-এর নিয়ম মানছে, এই দুইটা নিয়মই তো আছে। দেখো অষ্টক নিয়ম মানতে গেলে এখানে যতটা মৌল আছে প্রত্যেকটাকে কি করতে হবে বলো? অষ্টক নিয়ম মানতে হলে এখানে যতটা যৌগ আছে প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকতে হবে। দেখো অষ্টক নিয়ম মানতে হলে কি করা লাগবে? এইটাতে যতটা যৌগ আছে, যতটা মৌল আছে প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকতে হবে। এবার তুমি গণে দেখো, এই যে অক্সিজেন, এটার সর্বশেষ শক্তি স্তরে এখানে দুইটা, এই দুইটা 4টা, তারপরে হচ্ছে এই যেহেতু ইলেকট্রন শেয়ার হয়েছে তাই সে এইখানে এই পুরোটা ইউজ করতে পারবে। এই পুরোটা ইউজ করলে দেখো এখানে 4টা আর এখানে আরও 4টা, তাহলে টোটাল 8টা। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের দেখো সর্বশেষ শক্তি স্তরে টোটাল 8টা ইলেকট্রন আছে। দ্যাট মিনস আমাদের অক্সিজেন অষ্টক নিয়ম মানছে। তো এখানে দেখো, এখানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা বলো? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টা। তাইলে অক্সিজেন অষ্টক নিয়ম মানছে, অষ্টক নিয়ম মেনে চলে। এবার দেখতে হবে বাকি যেটা আছে সালফার। এবার সালফারেরটা দেখো, সালফারের সর্বশেষ শক্তি স্তরে এখন ইলেকট্রন কয়টা? সালফারের দেখো এখানে 4টা, এখানে আরো 4টা, এখানে আরো 4টা, তাহলে টোটাল 12টা হয়ে গেল। সালফারের সর্বশেষ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেল? 12টা। 3-4 12 না? 12 না কম বেশি বলে? হ্যাঁ 12। তো দেখো সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 12টা। বাট অষ্টক নিয়ম মানতে হইলে 8টা দেখা লাগবে সর্বশেষ শক্তি স্তরে, বাট তার যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 12টা হয়ে গেছে, তাইলে সালফার কি অষ্টক নিয়ম মানছে? মানে নাই। তাহলে সুন্দর মতো লিখবা, অন্যদিকে সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। দ্যাট মিনস সালফার অষ্টক নিয়ম মানে না, সালফার অষ্টক নিয়ম মেনে চলে না। যেহেতু তার শেষে 12টা আছে তাইলে অষ্টক নিয়ম মানে না। এইবার যে কোনো একটা মৌলই যদি অষ্টক নিয়ম মানে না, তাহলে পুরো যৌগটাই হচ্ছে অষ্টক নিয়ম মানে না। বুঝছো? যে কোনো একটা মৌলই যদি তোমার অষ্টক নিয়মের বাইরে চলে যায় তাইলে পুরো যৌগটাই মানে অষ্টক তত্ত্ব মানে না। তাইলে অতএব সালফার ট্রাইঅক্সাইড অষ্টক তত্ত্ব, অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে কোনটা মেনে চলে? 2-এর নিয়ম। 2-এর নিয়ম কি ভাইয়া? 2-এর নিয়ম হইতেছে যৌগ গঠনের পরে প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে জুড়ায় ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে 2-এর নিয়ম। ঠিক আছে? তো এখন অক্সিজেন ও সালফারের সর্বশেষ শক্তি স্তরে জুড়ায় ইলেকট্রন বিদ্যমান, জুড়ায় ইলেকট্রন বিদ্যমান। দেখো এই যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এই 8টা মানে কি 4 জোড়া না? দেখো অক্সিজেনের যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তো সেম ভাবে সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। সো এগুলো জোড়ায় আছে। তো এইভাবে জোড়ায় যদি হয় তাহলে এটা হচ্ছে 2-এর নিয়ম। তাহলে কি করে এখানে অক্সিজেন ও সালফারের ক্ষেত্রে দেখো, অক্সিজেন ও সালফারের সর্বশেষ শক্তি স্তরে জোড়ায় ইলেকট্রন বিদ্যমান। সুতরাং SO3 সালফার ট্রাইঅক্সাইড কি করে ভাইয়া? 2-এর নিয়ম মেনে চলে। পারলে হচ্ছে এইটার আগে 2-এর নিয়মের সংজ্ঞাটা লিখে, যে 2-এর নিয়মটা আসলে কি? 2-এর নিয়ম আসলে এইটা। তো যেহেতু সালফার আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে জুড়ে ইলেকট্রন আছে তাহলে 2-এর নিয়ম মেনে চলে। তো সালফার ট্রাইঅক্সাইড 2-এর নিয়ম মেনে চলে। সো এইরকম 2-এর নিয়ম আর অষ্টক নিয়ম মেনে চলে কিনা এই টাইপের কোয়েশ্চেন আসলে আশা করি তোমরা পারবা। ঠিক আছে? এরপরে এটা দেখো, এটা কি বলছে? 1 নং যৌগের গঠন ব্যাখ্যায় অষ্টক নিয়ম ও 2-এর নিয়মের মধ্যে কোনটা শ্রেয়? দেখো এই যে 1 নং যৌগের গঠন ব্যাখ্যা, 1 নং যৌগটা কি? BCl3। সো এটার গঠন ব্যাখ্যায় অষ্টক নিয়ম এবং 2-এর নিয়মের মধ্যে কোনটা শ্রেয় তুমি হচ্ছে দেখবা। এই যে BCl3, তাহলে বুরন
দেখো BCl3 অবভিয়াসলি সমযোজী যৌগ, বুরনটা অধাতু, ক্লোরিন অধাতু। কেমনে অধাতু এটা তুমি চেক করে দেখো, আমি আর পারবো না। বুরনের ইলেকট্রন আছে 5টা। দেখো বুরন তো আমরা জানি বুরনের পারমাণবিক সংখ্যা 5, তাইলে তার ইলেকট্রনও থাকবে 5টা। তাহলে বুরনের সাথে 3টা ক্লোরিন এড হইছে। তো ক্লোরিনের যোজনী কত? দেখো ক্লোরিনের যোজনী তো 1, দ্যাট মিনস এখানে ইলেকট্রন কটা করে শেয়ার হবে? একটা করে। ব্যাপারটা বুঝছো? একটা করে ইলেকট্রন শেয়ার হবে। তো এই যে বুরনের প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন দিলাম। এবার বুরনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? বুরনের দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? আরো 3টা, যেহেতু তার টোটাল ইলেকট্রন 5টা। তাহলে আরো 3টা ইলেকট্রন আছে, আরো 3টা ইলেকট্রন তুমি কিভাবে দিবা? জুড়াই দিবা নাকি সিঙ্গেল ভাবে দিবা? এটা কিসের উপর ডিপেন্ড করে? তার সাথে যে যৌগটা অ্যাড হইতেছে ওইটার কয়টা ইলেকট্রন লাগে, কয়টা ইলেকট্রন শেয়ার করবে। দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, মানে টোটাল 17 ইলেকট্রন। তোমার হচ্ছে আর্গনের কাঠামো অর্জন করতে 18টা ইলেকট্রন প্রয়োজন, বাট তার সর্বশেষ শক্তি স্তর যদি হিসাব করো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, আরো একটা ইলেকট্রন লাগে। বা তার যোজনীয় এক, ওইটা দিয়ে অবস্থা করি তার একটা ইলেকট্রন লাগে। তাইলে তুমি কি দিবা? এই যে সিঙ্গেল ইলেকট্রন দিবা, এইগুলাতে এসে ক্লোরিন এড হবে। এবার ক্লোরিনটা দেখো, ক্লোরিনের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? ক্লোরিনের প্রথম শক্তি স্তরে আছে আমাদের 2টা ইলেকট্রন। এবার প্রথম শক্তি স্তর গেল, ক্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে আসো। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দ্বিতীয় শক্তি স্তরে ভাই ইলেকট্রন আছে আমাদের 8টা। এই যে 8টা ইলেকট্রন দিলাম, এই যে 8টা ইলেকট্রন দিলাম। এইবারে আসো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনের ইলেকট্রন আছে 7টা। তৃতীয় শক্তি স্তরটা কিভাবে হবে? এই যে এইভাবে হবে। আচ্ছা এটাকে একটু ওইদিকে সরাইতে হবে। তৃতীয় শক্তি স্তরটা তোমাকে এইভাবে দিতে হবে, যাতে এটাকে টাচ করে অনলি। কি করে? এটাকে অনলি টাচ করবে, এই যে এটাকে অনলি এইভাবে টাচ করবে, এই জায়গাটাতে টাচ করবে। এবং তোমাকে তার তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। এর মধ্যে সে যেহেতু একটা ইলেকট্রন শেয়ার করবে, একটা এখানে দিয়ে দিবা, আর বাকি 6টাকে এইভাবে দিয়ে দিবা। এই যে বাকি 6টা দিলাম, এই যে ক্লোরিন হয়ে গেছে। তো সেম ক্লোরিনটা তুমি এইখানেও আঁকবা, এই সেম ক্লোরিনটা এখানে আঁকবা। তো তুমি এই 2টা শক্তি স্তর দিতে পারবা ঠিকঠাক মতো। আমি এটা যা সর্বশেষ শক্তি স্তরটা এখানে দেখাই দিতেছি। সর্বশেষ শক্তি স্তর ভেতরের তো সব সেম, এখানে দিও। সর্বশেষ শক্তি স্তরের যে 7টা থাকে, একটা এখানে, বাকি 6টা থাকবে এইখানে। ঠিক আছে? সেমভাবে এখানে আর একটা ক্লোরিন এসে বসবে। সর্বশেষ শক্তি স্তরটা আঁকতেছি। তো এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর এই যে একটা এখানে, বাকি 6টা এখানে। তো তুমি দেখো এটার ক্ষেত্রে অষ্টক নিয়ম মানছে না 2 এর নিয়ম? কোনটা? অষ্টক নিয়ম এবং 2 এর নিয়মের মধ্যে কোনটা শ্রেয়? মানে এইটার ব্যাখ্যায় ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। এই যে ক্লোরিনের 8টা আছে, তাহলে ক্লোরিন অষ্টক নিয়ম মানছে। দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। ব্যাপারটা হচ্ছে আমি সংক্ষেপে লিখতেছি, বাট বুরনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে 2টা 6টা। সেকে 8টা, মানে তার কি 8টা পূরণ হয়েছে? হয় নাই। তাহলে বুরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 6টা। তাহলে এটা অষ্টক নিয়ম মানছে, অষ্টক নিয়ম মানছে, আর এটা মানে নাই। ঠিক আছে? দ্যাট মিনস এটা যেহেতু মানে নাই, পুরো যৌগ তোমার হচ্ছে অষ্টক নিয়ম মানবে না। তাহলে BCl3 অষ্টক নিয়ম মানে না, অষ্টক নিয়ম মানে না। এবার দেখবো 2 এর নিয়ম মানে কি। এবার 2 এর নিয়ম মানতে হইলে আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে জুড়াই ইলেকট্রন হইতে হবে। এই যে দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া ইলেকট্রন আছে, প্রত্যেকটারই সেম। বুরনের সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া ইলেকট্রন আছে। তাইলে কি করছে? যেহেতু জোড়ায় ইলেকট্রন আছে, এটা সুন্দর মতো এখানে লিখবা। BCl3 2 এর নিয়ম মানে, ব্যাখ্যা করে লিখো 2 এর নিয়ম মানে। তাইলে এটাকে কোনটা দ্বারা ব্যাখ্যা করলে, মানে অষ্টক নিয়ম আর 2 এর নিয়মের মধ্যে এটার মানে যোগের গঠন বকায় কোনটা বেশি শ্রেয় হবে? অবভিয়াসলি 2 এর নিয়ম, খোঁজ এটা 2 এর নিয়ম মানছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে বলছে উদ্দীপকের 2 ও 3, এই যে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই দুইটা যোগের মধ্যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? দেখো এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কর ক্ষেত্রে মনে রাখবা আয়নিক যৌগের, সমযোজী যৌগের তুলনায় আয়নিক যৌগের গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক এইগুলা বেশি, গলনাঙ্ক বেশি। আমি শুধু গলনাঙ্ক লিখছি আর কি, গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক হবে, এইগুলা বেশি আর কি। কেন বেশি? আয়নিক যৌগগুলা কিভাবে গঠন হয়? একটা পজিটিভ আধান থাকে, একটা নেগেটিভ আধান থাকে, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে, মানে ধাতু আর অধাতু। এরা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে পরস্পর যুক্ত হয়। দ্যাট মিনস আয়নিক যৌগের মধ্যে, ভালো করে বুঝো, আয়নিক যৌগের মধ্যে এরা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়। জন্য তুমি যদি এগুলোকে ভাঙতে চাও, অনেক বেশি শক্তির প্রয়োজন।
ঠিক আছে, ভাঙতে যে অনেক বেশি শক্তির প্রয়োজন। বাট সমযোজী বন্ধন, দেখো সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলা কম। বলো কেন কম? কারণ সমযোজী যৌগ হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পর যৌগ গঠন করে। এদের মধ্যে অণুগুলোর মধ্যে ভ্যান ওয়ালস নামক দুর্বল শক্তি থাকে। দেখো সমযোজী যৌগের গলনাঙ্ক কম কেন? সমযোজী গলনাঙ্ক কম কারণ এরা হচ্ছে ভ্যান ওয়ালস সুন্দর মতো লিখি, ভ্যান ওয়ালস নামক দুর্বল বন্ধনে পরস্পর যুক্ত থাকে। ব্যাপারটা বুঝছো? ভ্যান ডার ওয়ালস নামক দুর্বল বন্ধনে পরস্পর যুক্ত থাকে। সমযোজী যৌগের গলনাঙ্ক কম কেন? কারণ এরা ভ্যান ডার ওয়ালস নামক দুর্বল বন্ধনে যুক্ত থাকে, এজন্য চাইলেই সহজে এগুলাকে গোলাই ফেলা যায় বা তার বন্ধনটা ভাঙা যায়। ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে দেখো H2S এটা কি? সমযোজী যৌগ। তুমি বুঝতে পারবে হাইড্রোজেন অধাতু, এটা সালফারটা অধাতু, এটা হচ্ছে সমযোজী। আর সোডিয়াম ক্লোরাইড যেটা আয়নিক, এটা দেখি তো বুঝতেছো, এটা ধাতু এটা অধাতু, এটা হচ্ছে আয়নিক যৌগ। তাহলে বলো কোনটার গলনাঙ্ক বেশি হবে? বলো কোনটার গলনাঙ্ক বেশি হবে? এই যে আয়নিক যৌগ যেটা আছে এটার গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। বলো কেন বেশি হবে? কারণ এই যে এইগুলা মানে আয়নিক যৌগগুলা, দেখো আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি। এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে আয়নিক যৌগ, এটার গলনাঙ্ক বেশি। কারণ হইতেছে এরা স্থির বৈদ্যুতিক শক্তিশালী বন্ধনে পরস্পর যুক্ত থাকে। ব্যাপারটা বুঝছো? সো অণুগুলা একটা আরেকটার সাথে খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে, বুঝছো? এটা তো আয়নিক যৌগ, সো আয়নিক যৌগের ব্যাখ্যাটা আমি দিতেছি আর কি, আয়নিক। তো সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আয়নিক যৌগ যেটা স্থির বৈদ্যুতিক শক্তিশালী বন্ধনে পরস্পর যুক্ত থাকে এবং অণুগুলো দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, দৃঢ় বন্ধনে যুক্ত থাকে আর কি। প্রত্যেকটা অণু দৃঢ় বন্ধনে পরস্পরের সাথে যুক্ত থাকে। সো দৃঢ় বন্ধনে যদি যুক্ত থাকে তাহলে কি করা যায়? এজন্য দৃঢ় বন্ধনে যুক্ত থাকলে এজন্য বন্ধন ভাঙতে অথবা গলাইতে বেশি শক্তির প্রয়োজন হয়। যেহেতু শক্তিশালী বন্ধনে এরা পরস্পর আবদ্ধ আছে, তাহলে তুমি সহজে এইগুলা ভাঙতে পারবা না, গলাইতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো বেশি শক্তির প্রয়োজন হয় তাই এদের গলনাঙ্ক বেশি। তাই আয়নিক যৌগ অথবা এখানে মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, এগুলার গলনাঙ্ক বেশি। বলো বুঝা গেছে? বলো বুঝতে পারছো? তো আশা করি এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন আসলে ওইটা তুমি ব্যাখ্যা করতে পারবা। কারণ আমরা জানি যেটা সমযোজী যৌগ ওইটার গলনাঙ্ক কম, আর যেটা আয়নিক যৌগ ওইটার গলনাঙ্ক বেশি। কেন বেশি কেন কম, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এইবারে আসো নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। এটা হচ্ছে কুমিল্লা 32 বলছে উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল আছে। পিটা কি? পি এর সর্বশক্তি স্তরে এন এর মান হচ্ছে 3 বলে দিছে, আর এটা হচ্ছে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তাহলে পিটা আমরা যেটা দেখতেছি, দেখো পিটার এই যে NS2 NP1 দেওয়া আছে, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, তো এন এর মান বলে দিছে 3, তাহলে 3 যদি বসাও তাহলে 3s2 3p1। ঠিক আছে, তাহলে এর আগে অবভিয়াসলি 2p6 আছে, 2s2 আছে, 1s2 আছে। আগে ইলেকট্রন বিন্যাসটা তো জানো। তাইলে এটা আসলে কোন যৌগ বলো? টোটাল ইলেকট্রন এখানে কয়টা? এখানে দেখো ইলেকট্রন আছে দুইটা 4টা আর 6 10টা, তারপরে এটা আছে আরো 2টা 12টা আর একটা 13টা। সেটা দেখেই বুঝিয়ে দিচ্ছে অ্যালুমিনিয়ামেরই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কাঠামো এরকম। তাহলে পি যে যৌগটা, পি যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে পি যৌগটা কি? অ্যালুমিনিয়াম। এটা আমরা বুঝে গেছি। তো এইভাবে তোমাকে আগে যৌগটা কি ওটা বুঝতে হবে। তো এটা যে অ্যালুমিনিয়াম এটা আমরা বুঝে গেলাম, এটা যে অ্যালুমিনিয়াম এই জিনিসটা তো আমরা বুঝে গেছি।
পি যৌগটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে পি যদি অ্যালুমিনিয়াম হয়, দ্যাট মিনস আমাদের এখানে বসে পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল ব্যাখ্যা বর্ণনা করো। সো পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল তো আমরা পারবো। পি মানে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম কি ধাতু, আর ধাতু কি করে আমরা জানি, ধাতু বিদ্যুৎ পরিবহন করে, ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তাহলে ধাতু যেহেতু বিদ্যুৎ পরিবহন করে, কিভাবে করো এটা দেখাইতে হবে। সো অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারটা তুমি দেখাও, এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারটা তুমি এঁকে দেখাও। ধাতু আসলে কিভাবে বন্ধন গঠন করে ওইটা ফার্স্ট আমাদের দেখতে হবে। এই যে ধাতু, অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 13টা। সর্বশেষ শক্তি স্তরে দেখো 3টা ইলেকট্রন আছে। এই যে সে যদি এই 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাইলে তার বাকিটা হচ্ছে অষ্টক পূর্ণ থাকে আর কি। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তর চলে গেলে এখানে তার 8টা ইলেকট্রন থাকবে। ব্যাপারটা বুঝছো? তাইলে অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, যেহেতু সে 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। তো একটা অ্যালুমিনিয়াম কি করছে, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, এজন্য অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম 3+, এখানে যে ধনাত্মক আয়ন পাইছে, এই যে ধনাত্মক আয়ন যেটা পাইছে, এই ধনাত্মক আয়নকে, এই যে ধনাত্মক অ্যালুমিনিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করার পরে যে ধনাত্মক আয়নটা পাইছে, এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে। পারমাণবিক, এটা তোমাদেরকে আমি বেসিকে পড়াইছি। পারমাণবিক শ্বাস বলে। এই পারমাণবিক শ্বাসগুলা বন্ধনের সময় যে এইভাবে থাকে, ব্যাপারটা বুঝছো, এরা পরস্পর এইভাবে মানে পুরো বিচ্ছিন্নভাবে থাকে আর কি, বুঝছো, একদম সুন্দর মতো সাজানো থাকে, যার ফলে আচ্ছা এইভাবে থাকলো, মনে করো আমি এতটা দিলাম, আচ্ছা এইভাবে থাকলো। সো এইভাবে যদি থাকে, তুমি একটা জিনিস চিন্তা করো, এটা এইভাবে আছে, তাইলে এগুলো হচ্ছে পারমাণবিক শ্বাস। মানে অ্যালুমিনিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে 3+ আয়ন পাইছে, এই 3+ আয়ন যেটা, এই প্লাস আয়নগুলো, ধনাত্মক আয়নগুলো এইভাবে দিবা প্রত্যেকটা ক্ষেত্রে। সোডিয়াম হইলেও তুমি এইভাবে দিবা, বুঝছো? তাইলে সে যে ইলেকট্রনগুলো ত্যাগ করছে, ওই ইলেকট্রনগুলো কই, তো ওই ইলেকট্রনগুলো অবভিয়াসলি এগুলোর মধ্যেই আছে। ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রনগুলো এগুলোর মধ্যেই থাকবে, ইলেকট্রনগুলো ডিফারেন্ট কালার দিয়ে দেয়, ইলেকট্রনগুলো এগুলোর মধ্যেই থাকবে, এইভাবে হচ্ছে মুক্তভাবে থাকবে আর কি, ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? ইলেকট্রনগুলো এইভাবে থাকবে। সো ইলেকট্রন যদি এইভাবে থাকে, দ্যাট মিন্স এই স্ফটিকের মধ্যে ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘোরাফেরা করতেছে। আচ্ছা আমি তো ক্লাসে ওকে। সো দেখো এরকম এইটা চিত্র, এটার বন্ধন, অ্যালুমিনিয়ামের বন্ধনটা মূলত এরকম থাকে। অ্যালুমিনিয়াম, মনে করো অ্যালুমিনিয়ামের একটা পাত তোমার কাছে আছে, অ্যালুমিনিয়ামের পাত, মনে করো একটা অ্যালুমিনিয়ামের পাত, ঠিক আছে? এটা মনে করো অ্যালুমিনিয়ামের একটা রডই মনে করো। তো এখানে তো একটা অ্যালুমিনিয়াম থাকে না, এই যে অ্যালুমিনিয়ামের একটা রড মনে করো, এটাতে তো অ্যালুমিনিয়াম একটা থাকে না, হাজার হাজার অ্যালুমিনিয়ামের অণু থাকে। সো এগুলো আসলে কিভাবে, ধাতব বন্ধন কিভাবে গঠন হয় তোমাকে আমি বুঝাইছিলাম। মনে করো যখন এই যে ধাতুটা, এখন তো অ্যালুমিনিয়াম অজস্র আছে, অ্যালুমিনিয়ামের অভাব নাই। সো অনেকগুলো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, তো ত্যাগ করে পারমাণবিক শ্বাসগুলো এইভাবে থাকে আর কি এটার মধ্যে, এবং মুক্ত ইলেকট্রনগুলো হচ্ছে এইভাবে থাকে। এখন দেখো এই যে ইলেকট্রনটা, এটাও তার দিকে টানবে, এটাও তার দিকে টানবে, ব্যাপারটা বুঝছো? আমি তোমাকে দেখাই বন্ধনটা কিভাবে গঠন হয়। এই যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে এই পজিটিভ আয়নও তার দিকে টানবে, এই পজিটিভ আয়নও তার দিকে টানবে। এখন মনে করো আমাকে একটা মেয়ে এই দিক থেকে টানতেছে আর একটা মেয়ে এই দিক থেকে টানতেছে, তখন এটা কি হইলো? এটা তো এরকম হয়ে গেল না যে আমি আর ছুটতে পারতেছি না। ব্যাপারটা এরকম যে এখানে দেখো একটা মেয়ে আছে, মনে করো এই যে ইলেকট্রন যেটা, এটারে
এই যে একটা পজিটিভ আয়ন টানতেছে আর একটা পজিটিভ আয়ন টানতেছে, দ্যাট মিনস এটা কি হবে তখন হচ্ছে এই পজিটিভ আর এই পজিটিভ এই নেগেটিভ আয়নের জন্য এরা পরস্পর থেকে ছিটকে যাবে না, দূরে যাবে না, যেহেতু সে এইটারেও টানতেছে এইটারেও টানতেছে। সো মোটামুটি তার তিনজন কানেক্টেড হয়ে গেছে। তো কাছাকাছি এই ইলেকট্রনটাকে তো এটাও টানবে, কাছাকাছি যে পারমাণবিক শ্বাসগুলো আছে ইলেকট্রনগুলোরে টানবে। তো টানার ফলে এরকম পজিশন হয়ে যাবে যে এরা আর পরস্পর থেকে ছিটকে যাবে না, সবগুলা একসাথে হয়ে পুরো একটা দাতব বন্ধন গঠন করবে। এই যে দাতব বন্ধনটা মনে করো পুরো একটা অ্যালুমিনিয়ামের রড, কথার কথা, বা অ্যালুমিনিয়ামের একটা রড। সো এটা কিভাবে গঠন হয়েছে, যে এইভাবে অনেকগুলো অ্যালুমিনিয়াম মিলে, ব্যাপারটা তো এরকম, এইভাবে দাতব বন্ধন গঠন হয়। বাট এটা আমাদের দাতব বন্ধনের উপর না, আমাদের ইকুয়েশনটা হচ্ছে কিভাবে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবহন করে। তো বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রন প্রয়োজন। বিদ্যুৎ গ্রহণের প্রথম শর্ত হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো তখন কি হয়, আমরা যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত মনে করো এই পাশে, এটা রডই মনে করো, রডের এক পাশে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিলাম আর এক পাশে ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিলাম, তাহলে ইলেকট্রনগুলো কি হবে, ইলেকট্রন অবভিয়াসলি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে হচ্ছে অগ্রসর শুরু করবে। যদি ব্যাটারি এইভাবে কানেক্ট করি, ইলেকট্রন চাই পজিটিভ আয়ন, সো ইলেকট্রন কি করবে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে হচ্ছে চলাচল শুরু করবে। এটা হচ্ছে ইলেকট্রনের চলাচল। আর মনে রাখবা, ইলেকট্রন যেই দিকে চলাচল করে বিদ্যুতের বিপরীত দিকে চলাচল করে। ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ, বাট ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুতের বিপরীত দিকে প্রবাহিত হয়। সেরকম বন্ধন গঠন করার পর ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত যদি তুমি হচ্ছে অ্যালুমিনিয়াম যে দাতব অণুটা থাকবো এটার সাথে, এটার এক পাশে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এক পাশে ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করো, তাহলে ইলেকট্রন পজিটিভ প্রান্ত দেখে, দেখো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক প্রান্ত দেখে, ঋণাত্মক প্রান্ত দেখে। এখানে অনেক জিনিস লিখি নাই, মুখে যা বলছি ওটা তোমরা লিখবা আর কি। সো ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত দেখে ধনাত্মক প্রান্তের দিকে, ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়। ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়। আর ইলেকট্রন যেহেতু প্রবাহ শুরু করে ফেলে, ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, সো ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়। সেজন্য বিদ্যুৎ কি হয়, ধনাত্মক প্রান্ত থেকে, মানে বিদ্যুৎ ইলেকট্রনের বিপরীত দিকে, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, মানে হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। লেখা সুন্দর হইতেছে না, বুঝছো, আমি এই বোর্ডে পড়াই না, আমার আলাদা বোর্ড, এটা হচ্ছে অন্যান্য টিচারের জন্য, ওটা এখানে ক্লাস হইতেছে, এই জন্য এখানে ক্লাস না লাগতেছে। বিদ্যুৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। তো এইভাবে আসলে ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তো মুখে যা বলছি এই জিনিসটা তোমাকে লিখতে হবে, যে এখানে আসলে বিদ্যুৎটা কেন গঠন হয়, মানে কেন প্রবাহিত হয়। মূলত ওই যে দাতব বন্ধনে মুক্তভাবে ইলেকট্রন থাকে দাতব স্ফটিকের মধ্যে, এই ইলেকট্রনগুলা মানে তখন দাতব অণুটার এক প্রান্তে যদি আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত আরেক দিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত কানেক্ট করি, তখন ইলেকট্রনগুলা নেগেটিভ থেকে ধনাত্মক প্রান্তের দিকে, মানে ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। আর ইলেকট্রনের প্রবাহই মানে বিদ্যুৎ প্রবাহ, তখন হচ্ছে বিদ্যুৎ এই যে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। ব্যাপারটা বুঝছো? এইটুকুই। এরপরে কি QS2 এর মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় হবে? দেখো QS2 কি, QS2 হচ্ছে কিউ হচ্ছে দেখো N এর মান 3, তাহলে 3s2 কোনটার সর্বশেষে 3s2 আছে, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এটা আমরা আগেই পেয়ে গেছি অ্যালুমিনিয়াম। আর কি, এটা হচ্ছে NS1 আর N এর মান 1, তাহলে 1s1 হচ্ছে হাইড্রোজেনের। S কি, এটা সর্বশেষ শক্তি স্তরের 3, মানে N এর মান 3, আবার NS2 NP5, তাহলে এটা হচ্ছে 3s2 3p5, 3s2 3p5 সর্বশেষ, এটার থাকে হচ্ছে ক্লোরিনের, তুমি হিসাব করে দেখো, তাহলে S হচ্ছে ক্লোরিন। তো এখানে QS2 মানে কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, QS2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আয়নিক, এটা কি আয়নিক যৌগ। আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় এটা আমরা জানি, তাই আয়নিক যেহেতু এটা পানিতে দ্রবীভূত হবে, ব্যাখ্যা করে চিত্র সহ দেখাই দিব, পানিতে দ্রবীভূত হবে। R2 কি, এই যে R হচ্ছে হাইড্রোজেন, তাহলে R2 মানে হচ্ছে H2, তাহলে এটা কি R2 মানে কি, দেখো R2 মানে হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস, H2 এটা কি সমযোজী যৌগ, এটা যেহেতু সমযোজী, তাহলে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তাহলে এটা পানিতে
দ্রবীভূত হবে না। কেন হয় না এটা ব্যাখ্যা কইরা, এটার মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকে না, এটার মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকে, এজন্য এটা পোলার আর পোলার যৌগ পানিতে দ্রবীভূত হয়। এটা ব্যাখ্যা করে দিও। সো এতটুকুই, আরও কোয়েশ্চেন বাকি আছে, এগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো, না বোঝার কিছু নাই। ঠিক আছে, এটা এখানে চুম্বক কই। ওকে, সো দেখো এর পরবর্তী কোয়েশ্চেনটা কি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 কোয়েশ্চেন। এটাতে কি বলছে দেখো, এটাতে বলছে তোমাদের সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যার গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, বুঝলাম, এবং স্ফুটনাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস। অপর একটা যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত, আর এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন, সো এটা লাগবে না তোমার। এটাতে আসো, বলছে প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হইব জলীয় দ্রবণে কিভাবে বিদ্যুৎ পরিবহনটা হয়। মানে এখানে দুইটা যৌগ আছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হইতেছে অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে আমাদের যে যৌগ গঠন করে এটা হচ্ছে আয়নিক যৌগ। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ, আমরা সবাই জানি। আর আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, সেটা আসলে কিভাবে করে ওই জিনিসটা তো বুঝতে হবে, তাই না? তো একটা জিনিস বোঝার ট্রাই করো, সমযোজী যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি না ওইটা আমরা দেখবো। আগে দেখি আয়নিক যৌগরা কেন জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তো আয়নিক যৌগ দেখো, এটার মধ্যে পোলারিটি আছে। এই যে সোডিয়াম যেটা আছে, এটা তোমার হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, আর ক্লোরিন যেটা আছে ওইটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। তো এই কেটায়ন অ্যানায়ন আবার হচ্ছে মনে করো একসাথে মিলিত হয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এটাই তো এইভাবেই। সো এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ অনেক বেশি থাকে। সো এরা যখন মানে বন্ধনটা গঠন করে, এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটা আছে, এই যৌগটার মধ্যে অণুগুলা খুব বেশি কাছাকাছি, মানে একটার সাথে আর একটা খুব বেশি দৃঢ়ভাবে লাগানো আছে, দৃঢ়ভাবে আছে। ঠিক আছে, এদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। এজন্য এদের মধ্যে তোমার হচ্ছে ওই যে কঠিন অবস্থায় আয়নিক যৌগ, তোমার একটা কোয়েশ্চেনই পাবা, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় করে। কেন? কারণ কঠিন অবস্থায় এরা কি থাকে, কঠিন অবস্থায় দেখো যখন কঠিন থাকে, কঠিন অবস্থায় এরকম থাকে না, কঠিন অবস্থায় তারা থাকে যে এইভাবে, সোডিয়াম ক্লোরাইড যেভাবে সেইভাবে। তো কঠিন অবস্থায় আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। ব্যাপারটা বুঝছো? আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ তখন মুক্ত ইলেকট্রন থাকে না, তখন মুক্ত আয়ন থাকে না, আয়ন থাকে না। বিদ্যুৎ চলাচল করতে হইলে অবভিয়াসলি সঞ্চারণশীল মুক্ত আয়ন থাকতে হবে। এখন কোন সময় মুক্ত আয়ন থাকবে? যখন হচ্ছে আয়নিক যৌগ দ্রবীভূত হবে। দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। ব্যাপারটা বুঝছো? দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। কি বলছি? দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এখন দ্রবীভূত অবস্থায় দেখো, দ্রবীভূত অবস্থায় কাহিনী কি হয়? সোডিয়াম ক্লোরাইডে তুমি পানির মধ্যে দিলে, এই যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে তোমার এইভাবে হবে, একটা সোডিয়াম আয়ন আর একটা ক্লোরিন আয়ন গঠিত হবে। তো যেহেতু এখানে একটা সোডিয়াম আয়ন এবং একটা ক্লোরিন আয়ন গঠিত হয়েছে, বা ক্লোরিন আয়ন পাইছো তুমি, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, এইগুলা দ্রবীভূত, দ্রবীভূত পানির মধ্যে মনে করো এই আয়নগুলা মুক্তভাবে সঞ্চারণশীল থাকবে। বিকজ পানির মধ্যে ভিজাই দিলে, পানির মধ্যে ডুবাই দিলে এটা তো আর দৃঢ় থাকবে না, তার বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? সে আয়নে পরিণত হবে। এই আয়নগুলা পানির মধ্যে সঞ্চারণশীল অবস্থায় থাকবে। এবং তুমি জানো এই আয়ন যদি বা ইলেকট্রন যদি তোমার হচ্ছে সঞ্চারণশীল অবস্থায় থাকে, দ্যাট মিনস ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হবে এর বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এজন্য এই আয়নিক যৌগগুলা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কারণ দ্রবীভূত অবস্থায় এদের মধ্যে সঞ্চারণশীল আয়ন থাকে। বাট কঠিন অবস্থায় এটার মধ্যে সঞ্চারণশীল আয়ন থাকে না, যেগুলো আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে, দৃঢ় অবস্থায় একটার সাথে একটা লাগানো থাকে। বুঝছো? তো এই যে দ্রবীভূত অবস্থায় এই যে সোডিয়াম আয়ন, তারপরে হচ্ছে যে ক্লোরিন মাইনাস আয়ন কি হয়? সঞ্চারণশীল থাকে, সঞ্চারণশীল থাকে। এবং সঞ্চারণশীল আয়ন থাকলে, সঞ্চারণশীল আয়ন থাকলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এজন্যই আয়নিক যৌগগুলো দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, বা
অতএব সোডিয়াম ক্লোরাইড, তো এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কি বলছি? সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তো এটা বুঝলাম, এটা গেল যে এটা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। এখন আমাদের দেখতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো সমযোজী যৌগ। এটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগ। সো মনে রাখবা, সমযোজী যৌগ যদি হয় এটা ফার্স্টে পানিতে দ্রবীভূতই হয় না, ঠিক আছে? বাট কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। দেখো এখানে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, সো এটা সমযোজী যৌগ। তুমি বুঝতেছো, এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগটা গঠন হয়। তো এটা সমযোজী হইলেও এটা পুলার, এটা সমযোজী পুলার যৌগ। এটা কি? সমযোজী পুলার যৌগ। এখন পুলার যৌগ কেমনে বুঝলাম? কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ভাঙো তাহলে দেখবা এখানে তুমি হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাবা। কেন পাবা? কারণ হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায়, ঠিক আছে, ক্লোরিনে আংশিক ঋণাত্মক আদান প্রাপ্ত হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রাপ্ত হয়। এজন্য এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে পোলারিটি সৃষ্টি হয়। যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক আদান পাওয়া মানে পোলারিটি, সো পোলারিটি সৃষ্টি হওয়ার কারণে এরা পানিতে দ্রবীভূত হয়। আর পানিতে দ্রবীভূত হইলে সে বিদ্যুৎ পরিবহন করবে অবভিয়াসলি, বিকজ পানিতে দ্রবীভূত হয় মানে যে তার পজিটিভ নেগেটিভ আধান থাকবে। তো ওই আয়নগুলা পানিতে যদি সঞ্চারণশীল হয় তাহলে অবভিয়াসলি বিদ্যুৎ পরিবহন করবে। এজন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে, কারণ এটার মধ্যে পোলারিটি আছে বা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান আছে। ঠিক আছে, বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কেন ধনাত্মক ঋণাত্মক আদান পায়? দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে সত্ত্বেও এটি পোলার যৌগ। বলো কেন পোলার যৌগ? হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ সত্ত্বেও পোলার যৌগ কেন? কারণ হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি আর কি। তড়িৎ ঋণাত্মকতার মানে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এজন্য বিয়োগফল যেটা পার্থক্য বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, ঠিক আছে? হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু বেশি, এজন্য ক্লোরিন আংশিক ঋণাত্মক মানে কি? ক্লোরিন মাইনাস, এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মক মানে কি বলো? আংশিক ধনাত্মক ঠিক আছে, আংশিক ধনাত্মক বা হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়। ঠিক আছে, তো যেহেতু আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, এরা জলীয় দ্রবণে কি হবে? জলীয় দ্রবণে দ্রবীভূত হবে। ফার্স্টে জলীয় দ্রবণে দ্রবীভূত হবে এবং জলীয় দ্রবণে এই যে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন সঞ্চারণশীল অবস্থায় থাকবে। সঞ্চারণশীল এগুলো চলমান থাকবে জলীয় দ্রবণে, সঞ্চারণশীল অবস্থায় থাকবে। আর সঞ্চারণশীল অবস্থায় থাকা মানে কি বলো? বিদ্যুৎ পরিবহন করা। তো এজন্য HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে, কারণ এটা হচ্ছে তোমার পোলারিটি আছে এটার মধ্যে। সো এজন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, বলো বুঝা গেছে? বুঝতে পারলে হয়েছে। তো এরপরে আসো, এই যে এইটা আগের কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা আনসার করতে আছে যে প্রথম ও দ্বিতীয় যৌগ দুইটা বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। এই যে একটা আয়নিক, এটা সমযোজী, বন্ধন প্রকৃতি ভিন্ন, তাও জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করছে। মূলত আয়নিকগুলো এমনিতেই করে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী হওয়া সত্ত্বেও করছে, কারণ এর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় খুব বেশি ছিল, এই জন্য পোলারিটি হয়ে গেছিল। DC2 যৌগের বন্ধন গঠন। ডি কই? D20 মানে ক্যালসিয়াম। সি কই? সি হচ্ছে এই যে
17 মানে ক্লোরিন, তাহলে DC2 মানে কি? DC2 মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এর বন্ধন গঠন পারবা, এটা হচ্ছে আয়নিক এবং এটা আমরা দেখছি পারবা। BF4 এবং DC2 যৌগদের একটির গলনাঙ্ক কম হলে অপরটির অনেক বেশি। দেখো DC2 ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, BF4 কি? B হচ্ছে কার্বন, এ হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে CH4, ব্যাপারটা বুঝছো? CH4। তাইলে একটার গলনাঙ্ক কম হইলে অপরটার গলনাঙ্ক বেশি, এটা গলনাঙ্কর পার্টটা আমরা পড়ছি আমার মনে পড়ে। এটা হচ্ছে আয়নিক যৌগ, ব্যাপারটা বুঝছো? এটা কি? এটা হচ্ছে আয়নিক যৌগ। এটা কি? এটা হচ্ছে আয়নিক যৌগ। এটা কি? আয়নিক যৌগ। এবং এটা কি বলো? এটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগ। এটা কি? এটা হচ্ছে সমযোজী, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগ। তো আয়নিক যৌগ, সমযোজী যৌগ। এখন তুমি চিন্তা করো, আমরা জানি আয়নিক যৌগগুলার গলনাঙ্ক বেশি থাকে, কারণ আয়নিক যৌগগুলার হচ্ছে এরা মানে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, যেহেতু এখানে ধাতু আছে। আর সমযোজী যৌগগুলা বন্ধন অনেক মানে কম শক্তিশালী হয়, কারণ এটা ভ্যান ওয়ালস দুর্বল বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে অণুগুলা, ঠিক আছে? এবং এটার জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, এটার গলনাঙ্ক বেশি। কেন বেশি? এটার বিশ্লেষণ তাই মুখে বলে দিলাম, তুমি আই থিঙ্ক লিখতে পারবা। গলনাঙ্ক বেশি, এটা গলনাঙ্ক কম, কারণ সমযোজী যৌগের গলনাঙ্ক কম হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবই কম হয়, ঠিক আছে? কেন হয়তো বলে দিছি। ইলেকট্রোবিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে অবস্থান, এটা তো আর পারবা। BF3 যৌগের বিদ্যুৎ পরিবাহিতার কৌশল। বি কি? বি হচ্ছে n এর মান 3 আর যুজ্যতা স্তরে ইলেকট্রন, যুজ্যতা স্তরে ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন। যুজ্যতা স্তর মানে সর্বশেষ শক্তিস্তরে। আমরা জানি যুজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তিস্তরে যতটা ইলেকট্রন থাকে ওটাই হচ্ছে যুজ্যতা স্তরের ইলেকট্রন। তো BF3 যৌগের বিদ্যুৎ পরিবাহিতার কৌশল বিশ্লেষণ করো। এখন বি কি? এই যে দেখো, এটা 3s2 3p1 হবে, তাহলে অবভিয়াসলি এটা অ্যালুমিনিয়াম, তাহলে বি হচ্ছে অ্যালুমিনিয়াম। এ কি? এ হচ্ছে দেখো 2, তাহলে 2s2 2p5 হবে, তাহলে 2s2 2p5 কোনটা বলো? 2s2 2p5 কোনটার থাকে? এর আগে আরো 1s2 আছে, 4 আর 5 9টা, তাহলে এটা ফ্লুরিন। তাহলে দেখো বি হচ্ছে অ্যালুমিনিয়াম, এ হচ্ছে ফ্লুরিন। এটা তোমরা চিন্তা করে বাইর কইরো তো কেমনে। তাহলে BA3 মানে কি? BA3 মানে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, LF3 অ্যালুমিনিয়াম ফ্লুরাইড। এটার বিদ্যুৎ পরিবাহিতার কৌশল দেখো, এটার বিদ্যুৎ কেমনে পরিবহন করবে? এটা হচ্ছে আয়নিক যৌগ। কেমনে? অ্যালুমিনিয়াম ধাতু, ফ্লোরিন ধাতু, এটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ যদি হয়, তাহলে এটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না। বিদ্যুৎ পরিবহন দেখো, কঠিন অবস্থায় কি করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না। অ্যালুমিনিয়াম ফ্লুরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু দ্রবীভূত অবস্থা করবে। আগেরটাতে আমরা পড়ে আসছি, দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, ঠিক আছে? দ্রবীভূত অবস্থায় সে কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, ঠিক আছে? তো দ্রবীভূত অবস্থায় কেন বিদ্যুৎ পরিবহন করবে? কারণ দ্রবীভূত অবস্থায় এটা ভেঙে এরকম অ্যালুমিনিয়াম 3+ আর 3 ফ্লোরিন মাইনাস এইভাবে ভেঙে যাবে। তো অ্যালুমিনিয়াম একটা পজিটিভ আয়ন, এটা একটা নেগেটিভ আয়ন। তো এই যে অ্যালুমিনিয়াম 3+ আর ফ্লোরিন মাইনাস, এগুলা কি হবে? এগুলো হচ্ছে তোমার ওই যে আমরা জলীয় দ্রবণে এগুলা কি মুক্ত আয়ন হিসেবে থাকবে। তখন যদি হচ্ছে মনে করো আমরা এটার মধ্যে, এটা যেহেতু পজিটিভ, এটার মধ্যে হচ্ছে আমরা কোনটারে ঢুকাবো? ক্যাথোডে। এটার মধ্যে যদি আমরা ক্যাথোড ঢুকাই, এটার মধ্যে যদি হচ্ছে আমরা অ্যানোড ঢুকাই, ঠিক আছে? তাইলে মানে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন হবে, ব্যাপারটা বুঝছো? তো এই ক্যাথোড অ্যানোডের ব্যাপারটা এখানে উল্লেখ না করে লিখলে হবে, তুমি জাস্ট বলে দিও যেহেতু এগুলো মুক্ত আয়ন পেয়ে গেছি আমরা, এবং এই আয়নগুলা জলীয় দ্রবণে সঞ্চারণশীল অবস্থায় থাকবে, এজন্য এরা বিদ্যুৎ পরিবহন করবে। এটাই বিদ্যুৎ পরিবহনের কৌশল, এটা দিলে আনসার হবে। আর ডেসক্রাইবলি যদি দিতে চাও তাহলে বলতে পারো যে অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে যদি আমরা ক্যাথোড ঢুকাই, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তখন এই অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে, ঠিক আছে?
সে হচ্ছে ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে হচ্ছে মুক্ত অ্যালুমিনিয়ামে পরিণত হবে, আর ফ্লোরিন মাইনাস আছে, এটাতে যদি অ্যানোড ঢুকাই তাহলে এটা হচ্ছে অ্যানোডে গিয়ে ইলেকট্রনটা ত্যাগ করবে, তার যে মাইনাস যেটা আছে এটা ত্যাগ করবে, তখন সে মুক্ত ফ্লোরিন হবে। ঠিক আছে, তখন ক্যাথোড আর অ্যানোড যদি হচ্ছে তুমি কোনো তার দিয়ে কানেক্ট করো, এখানে একটা বাল্ব রাখো, তাহলে বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 8-এ পাবা, বুঝছো? তারপরেও এতটুকু বললেই হয়ে যাবে যে এরা জলীয় দ্রবণে সঞ্চারণশীল অবস্থায় থাকবে এই আয়নগুলা, এজন্যই জলীয় দ্রবণে এটা বিদ্যুৎ পরিবহন করবে। বি ও সি এর মধ্যে বন্ধন আলোচনা করো। বি কই? NS2 NP2, n এর মান 3, তাহলে 3s2 3p2 হইল। অবভিয়াসলি আগে তোমার 2p6 আছে, 2s2 আছে, 1s2 আছে, এটা বুঝলেই হয়ে যাবে। দেখো এখানে 10টা, এখানে 4টা, তাহলে বি হচ্ছে সিলিকন। সি কি? NS2 NP5, n3 হইলে এটা 3s2 3p5 একমাত্র ক্লোরিনের থাকে, ক্লোরিন। তাহলে বি ও সি এর মধ্যে বন্ধন, তাহলে দেখো এটা যদি সিলিকন হয়, এটা যদি ক্লোরিন হয়, তাহলে সিলিকন আর ক্লোরিনের মধ্যে বন্ধন হবে সিলিকন টেট্রাক্লোরাইড। কারণ সিলিকনের যোজনী হচ্ছে 4, সিলিকনের যোজনী কত? যোজনী হচ্ছে 4, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, তো ক্লোরিন কি করতে চাইবে? একটা ইলেকট্রন শেয়ার করতে চাইবে, আর সিলিকনের যোজনী 4 আছে, তো সিলিকন 4টা ক্লোরিনকে নিতে পারবে। ঠিক আছে, তো তুমি এটা হচ্ছে, এটা কি হবে দেখো, সিলিকন হচ্ছে তোমার অধাতু, ক্লোরিনও অধাতু, তাহলে অধাতু আর অধাতু যেহেতু, এটা কি সমযোজী যৌগ, এটা কি সমযোজী যৌগ, তো এখানে যে বন্ধনটা গঠিত হবে এটা সমযোজী বন্ধন হবে, তুমি দেখাইতে পারো। এক সিলিকন আমরা আঁকি, দেখো এই যে সিলিকন, সিলিকনের প্রথম শক্তি স্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকবে। এই যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 8টা। এরপরে থাকবে তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে থাকে 4টা, যেহেতু তার টোটাল 14। এখন দেখো সর্বনিম্ন যোজনী 1, তাহলে একটা করে ইলেকট্রন শেয়ার হবে। তো সিলিকনের সাথে 4টা ক্লোরিন অ্যাড হয়েছে, যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রনই থাকে, এই 4টারে সিঙ্গেল ভাবে রাখবো, কজ ক্লোরিনগুলো একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তো এটাতে একটা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করবে, যে এইভাবে এটাতে একটা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করবে। যে এটা ক্লোরিনের, মনে করো এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, আর যেটা আছে ওটা শেষ শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, এবং শেষ শক্তি স্তরে কয়টা থাকে? শেষ শক্তি স্তরে থাকে 7টা। একটা অলরেডি দিয়ে দিছি, বাকি 6টা তুমি এইভাবে জুড়াই দিবা। এইভাবে সেম আরেকটা ক্লোরিন এখানে অ্যাড করবা, এখানে হচ্ছে আরেকটা ক্লোরিন অ্যাড করবা, এখানে হচ্ছে আরেকটা ক্লোরিন অ্যাড করবা, করতে পারবা না? এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এগুলো দিবা, এগুলো শেষে যে ইলেকট্রন 6টা আছে ওইগুলো দিবা সুন্দর মতো। ঠিক আছে, শেষের ইলেকট্রনগুলো দিবা, শেষ শক্তি স্তরের ভেতরের গুলাও দিবা আর কি, ব্যাপারটা বুঝছো? আমি সংক্ষেপে আঁকতেছি। তখন দেখবা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দেখা যাবে, প্রত্যেকটা ক্লোরিনের সেম হবে। এবং সিলিকনেরটাও যদি হিসাব করো, তাহলে সিলিকনেরও দেখবা সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন আছে? এই যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা ইলেকট্রন আছে। অষ্টক নিয়ম মানবে। এইভাবে সিলিকন টেট্রাক্লোরাইড সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। এবং যদি বলে এই সিলিকন টেট্রাক্লোরাইডে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করো, মুক্ত জোড় ও বন্ধন জোড়, মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত, ওইটা যদি বলে তখন কেমনে হিসাব করবা? দেখো এটার এগুলো যদি দেও তাহলে ওটা তো ঝামেলা নেই, এগুলো ভেতরের শক্তি স্তর। ঠিক আছে, এটারও যদি দেও তো ঝামেলা নাই, ভেতরের শক্তি স্তরে তো কোনো প্রবলেম নাই। সো মুক্ত জোড় বন্ধন জোড় হিসাব করবো হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দিয়ে। তাইলে এটাতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা হবে? মুক্ত জোড় মানে কি? যে ইলেকট্রন জোড়গুলা বন্ধনে আবদ্ধ হয়নি, তাহলে বন্ধনে অংশগ্রহণ করেন কোন ইলেকট্রন জোড়গুলা? সিলিকনের এমন কোনো ইলেকট্রন জোড় নাই যেটা বন্ধনে আবদ্ধ হয় নাই, এটা কোনোটাই নেই। বাট দেখ ক্লোরিনের 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এগুলো বন্ধনে আবদ্ধ হয় না। এই ক্লোরিনেরও সেম, শেষের 3 জোড়া বন্ধনে আবদ্ধ হয় না। এই ক্লোরিনেরও 3 জোড়া হয় নাই, এই ক্লোরিনেরও 3 জোড়া হয় না। তাহলে 4টা ক্লোরিনের 3 জোড়া করে 3 টোটাল 12 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে এগুলো মুক্ত জোড়। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 12টা, মানে 12 জোড় হচ্ছে মুক্ত জোড়। আর বন্ধন জোড় কয়টা? বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করছে। বন্ধনে অংশগ্রহণ করছে কয় জোড়া? এই যে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এই 4 জোড়া বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা। বুঝছো? এখানে তুমি একটা একটা করে করলে 8টা পাবা, ওই 8টা না, এখানে জোড় বলে দিছে অলরেডি জোড়। তাহলে বন্ধন জোড়, জোড়ে 2টা বুঝায়, বুঝছো? বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 4টা, তাহলে এইখানে টোটাল ইলেকট্রন কয়টা? 4 দুগুণে 8টা। যাই হোক, বাট বন্ধন জোড়, বন্ধনের জোড়া হচ্ছে 4টা, এখানে 4টা জোড়া বন্ধন আছে। ঠিক আছে, ওকে, এইভাবে লিখতে পারবা। তো এতটুকুই আর কি। এ এবং সি
দেখো এ কি NS1, এন এর মান 3, তাইলে 3S1 এটা হবে একমাত্র সোডিয়াম। সি কি, এটা যে ক্লোরিন এটা বুঝতেছো, তাহলে এ আর সি দ্বারা গঠিত যৌগ হবে সোডিয়াম ক্লোরাইড। বি কি NS2NP2, NS2NP2 এন এর মান 3 দিলে এটা অবভিয়াসলি সিলিকন হবে, 3S2 3P2 হবে, এটা একমাত্র সিলিকন। ঠিক আছে, তাহলে বি আর সি দ্বারা গঠিত যৌগ সিলিকন টেট্রাক্লোরাইড। এখন এগুলার তড়িৎ পরিবাহিতা আলোচনা করো। দেখো এটা হচ্ছে আয়নিক, এটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ, তাহলে এটা হচ্ছে তড়িৎ পরিবহন করবে, ব্যাপারটা বুঝছো, তড়িৎ পরিবহন করবে। বাট কোন সময়, কোন সময় তড়িৎ পরিবহন করবে? গলিত অবস্থায়। কেমনে করবে দেখাই দিও, গলিত অবস্থায় করবে বা দ্রবীভূত অবস্থায়, ব্যাপারটা বুঝছো, যে মুক্ত আয়ন সঞ্চারণ হবে ওইটাই। এটা যেহেতু সমযোজী যৌগ, দেখো এটা সমযোজী যৌগ না, একটু আগেই দেখলাম, এটা যেহেতু সমযোজী যৌগ, এটা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করবে না। ঠিক আছে, এটার মধ্যে পোলারিটিও নাই, পানিতে দ্রবীভূত হবে না, এটা বিদ্যুৎ পরিবহন করবে না, শেষ। ঠিক আছে, তো সিলিকন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না। তোমরা চাইলে তড়িৎ ঋণাত্মকতা সার্চ দিয়ে তড়িৎ ঋণাত্মকগুলা মৌলগুলা জেনে রাখতে পারো যে কোনটা তড়িৎ ঋণাত্মকতা কত। তো আমরা এস কি করছি, এটা SS হারমাইন মোল্লা কলেজ একটা, যাই হোক। সো আমাদের শেষ আল্লাহর রহমতে এটাই, সিলিকন ক্লোরাইড কোনো অবস্থায় তড়িৎ পরিবাহ করবে না, সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় করবে, শেষ। তো আজকে ছিল এতটুকু, বুঝছো। এরপরে আমরা শর্ট কোয়েশনের ক্লাস দিব, MCQ সলভিং ক্লাসটা আপলোড দিয়ে রাখবো, তারপর নতুন MCQ সলভিং ক্লাসও পাবা। তো এইগুলো আসবে, ঝামেলা নেই। শর্ট কোয়েশন কিন্তু এখানেও শেখা হয়ে গেছে, তারপর আমরা এক্সট্রা ভাবে দিব। আর একটা জিনিস মনে রাখবা, এটা আর এক্সট্রা টপিক যেটা হচ্ছে আগে ছিল এখন তোমাদের নাই, ওই যে গ্রাফাইট এবং হচ্ছে হীরক, এগুলোর মধ্যে একটা বিদ্যুৎ পরিবহন করে আরেকটা করে না। কেন করে না? স্ট্রাকচারের কারণে। ওই জিনিসটা এক্সট্রা কোনো ক্লাসে দেখাইতে হবে, যেহেতু এটা এক্সট্রা টপিক। ঠিক আছে, সো এতটুকুই আচ্ছা। ক্লাস পিডিএফটা সেভ করে রাখতেছি, তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের এই চ্যাপ্টারটা এখন থেকে কমপ্লিট। ঠিক আছে, কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ। এরপরে চ্যাপ্টার 6 এখন শুরু করার পালা। ঠিক আছে।